কি ব্যাপার? কি হয়েছে? আসসালামু আলাইকুম এইচএসসি 26। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো। কিন্তু ইংরেজি ভার্সনদের জন্য পরীক্ষার আগের রাতে বোটানি টার্মগুলো রিভিশন দেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়। তোমাদের অনেকেই মেসেজ দিয়েছিলে, ভাইয়া সিকিউ তো সামলানো যায়, কিন্তু এমসিকিউতে 25-এ 25 পাওয়া কিভাবে সম্ভব? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমাদের এই শেষ মুহূর্তের দুশ্চিন্তাকে দূর করতেই আজকে আমাদের এই স্পেশাল সেশন। আগামী কিছুক্ষণ আমরা বোটানির এমন টপ নচ 200টি কোয়েশ্চেন সলভ করব যা তোমার পুরো সিলেবাসটাকে রিওয়াইন্ড করে দিবে এবং একই সাথে তোমার কনফিডেন্স লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি ডক্টর মেহরাত সিয়াম আছি তোমাদের সাথে আজকের এই সেশনে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে শুরু করা যাক আমাদের বোটানি এমসিকিউ মাস্টারি ক্লাস। এবার আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করব, যেটা কিনা সেল ডিভিশন। উইচ অফ দ্য ফলোইং ইন উইচ অফ দ্য ফলোইং স্টেজ ইজ কায়াজমা ফর্মড? কি কি দিচ্ছে? লেপটোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন। যারা যারা মিওসিস 1 এর প্রোফেজের সাবস্টেজগুলো পড়ে আসছো তারা এইটা সম্পর্কে জানবা। আমরা একটু চার্টটা দেখি চলো। এই যে লেপটোটিন থেকে কি কি জানা লাগবে, কিওয়ার্ডস গুলো, জাস্ট ফোকাস অন কিওয়ার্ডস, এত বড় এত কিছু পড়া লাগবে না, জাস্ট ফোকাস অন কিওয়ার্ডস। লেপটোটিন থেকে আমাদের যেটা পড়া লাগবে, লেপটোটিনের মধ্যে আমাদের পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোম হয় ইন কেস অফ অ্যানিমাল সেল। খেয়াল করবা, এটা অ্যানিমাল সেলের মধ্যে পোলারাইজড অ্যারেঞ্জমেন্টটা হয়। আচ্ছা, পোলারাইজড অ্যারেঞ্জমেন্টটা আমার অনলি ফর অ্যানিমাল সেল, ঠিক আছে? আচ্ছা, তো লেপটোটিনের মধ্যে আমাদের কি কি ফোকাস করতে হবে? ফ্লাওয়ার বুকে, এই ওয়ার্ডটা ফোকাস করবা, ফ্লাওয়ার বুকে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে ক্রোমোমিয়ার। ফ্লাওয়ার বুকে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট আর ক্রোমোমিয়ার, এগুলো কিসের মধ্যে? ল্যাপটোটিনের মধ্যে। জাইগোটিনের জাস্ট দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে সিনাপসিস আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট। একটা সিনাপসিস আর একটা বাইভ্যালেন্ট। হোয়াট ইজ সিনাপসিস? পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস। আর এই যে পেয়ার্ড হয়ে গেছে, পেয়ার্ড সিচুয়েশনটা, ওই পেয়ার্ড ক্রোমোজোমগুলোকে বলতেছি আমরা, সিনাপসিসের মধ্যে যে ক্রোমোজোমগুলো পেয়ার্ড হয়ে গেছে ওদেরকেই আমরা বলতেছি বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে সিনাপসিস আর বাইভ্যালেন্ট কোথায়? সিনাপসিস আর বাইভ্যালেন্ট হচ্ছে জাইগোটিনে। মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ, এটা আবার এমসিকিউতেও আসতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনের মধ্যে আর কিছু পারো না পারো, কায়াজমা ফরমেশন বা হোয়াট ইজ কায়াজমা, এটা আসতে পারে। সেটা কি? এক্স শেপড। কায়াজমার শেপটা কি? এক্স শেপ। কায়াজমার শেপটা হচ্ছে এক্স শেপড অ্যাটাচড প্লেস অফ নন সিস্টার ক্রোমাটিডস। নন সিস্টার ক্রোমাটিডস যখন এক্স শেপড নিচ্ছে, এটাকে আমরা বলতেছি কায়াজমা ফরমেশন। এই ফরমেশনটাকে আমরা বলতেছি কায়াজমা। ডিভাইডেড স্টেট অফ টু পেয়ার্ড ক্রোমোজোমস ইনটু 4 ক্রোমাটিডস। তাহলে প্যাকাইটিনে কয়টা ক্রোমাটিডস ভিজিবল? 4 ক্রোমাটিডস আর ভিজিবল। 4 ক্রোমাটিডস আর ভিজিবল। আচ্ছা, এই যে 4 ক্রোমাটিডস ভিজিবল। টেট্রাড ফরমেশন দেখতেছো? টেট্রাড, এই টেট্রাড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট প্যাকাইটিনের জন্য। আমাদের এই টেট্রাড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের কারণেই কিন্তু ভ্যারিয়েশন ক্রিয়েট হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে ভ্যারিয়েশন লেখা আছে, ভ্যারিয়েশন ইন লিভিং অর্গানিজমসটা ক্রিয়েট হয় কেন? এই ক্রসিং ওভারের কারণে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এখানের মধ্যেই হচ্ছে আমাদের মিক্সিংটা হয় আর কি। এই যে মনে করো এই যে দেখছো মিক্স হয়ে গেছে। এখানের মধ্যে ওরা সেপারেট ছিল, এখানে কিছু রেডের মধ্যে, রেড ক্রোমোজোমটার মধ্যে কিছু অরেঞ্জ চলে আসছে, আবার অরেঞ্জ ক্রোমোজোমের মধ্যে কিছু রেড চলে আসছে, মানে ওদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এই ক্যারেক্টারিস্টিক্স গুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে এই কারণে আমাদের হচ্ছে ভ্যারিয়েশনটা ক্রিয়েট হয় এবং এই জিনিসটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। ক্রসিং ওভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এই নাম্বারে আসে, হোয়াট ইজ কায়াজমা, হোয়াট ইজ ক্রসিং ওভার। তাহলে প্যাকাইটিন থেকে কি কি পড়তে হবে? কায়াজমা ফরমেশন, ক্রসিং ওভার, টেট্রাড, ভ্যারিয়েশন। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কায়াজমা ফরমেশন, ক্রসিং ওভার, টেট্রাড, ভ্যারিয়েশন, এই ওয়ার্ডগুলো দেখলেই কায়াজমা, এই ওয়ার্ডগুলো দেখলেই প্যাকাইটিন, এই ওয়ার্ডগুলো দেখলেই প্যাকাইটিন। ডিপ্লোটিন থেকে দুইটা, লুপ ফরমেশন আর একটা হচ্ছে টার্মিনালাইজেশন। লুপ ফরমেশন আর একটা হচ্ছে টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন মানে কি? টার্মিনাল মানে হচ্ছে শেষের দিকে। শেষের দিকে কি থাকে? পোল থাকে। শেষের দিকে কি থাকে? পোল থাকে, ঠিক আছে? তাহলে শেষের দিকে পোল থাকে, তাহলে কায়াজমা পোলের দিকে মুভ করতেছে। কোথায়? ডিপ্লোটিনের মধ্যে। লাস্ট স্টেজ হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের মধ্যে সেন্ট্রিওল মুভ টুয়ার্ডস দ্য পোল। সেন্ট্রিওল গুলো পোলের দিকে যায় ডায়াকাইনেসিসে সেন্ট্রিওল গুলো পোলের দিকে যাচ্ছে। নিউক্লিয়াস সবগুলো ডিসঅ্যাপিয়ার করবে, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়ার এনভেলপ বিগিনস টু ডিসঅ্যাপিয়ার, সবকিছু ডিসঅ্যাপিয়ার করবে। ওই যে যেরকম আমরা মাইটোসিসের টেলোফেজের মধ্যে পড়েছিলাম, ঠিক আছে, যে সবকিছু আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে, এখানেও ডায়াকাইনেসিস হচ্ছে প্রোফেজ 1 এর লাস্ট সাবস্টেজ। এটার মধ্যে নিউক্লিয়ার এনভেলপ, এগুলো সব আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করবে। ওকে, তাহলে কায়াজমা ফরমেশন কোনটাতে হয়? প্যাকাইটিনে। আমাদের আনসার প্যাকাইটিন। দেখো কোশ্চেনটাতে কি বলছে, ইফ 2n equals 8 হাউ মেনি ক্রোমাটিডস will be visible in the মেটাফেজ স্টেজ। কোন স্টেজের মধ্যে? মেটাফেজ স্টেজ। 2n equals to 8, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে টু সেট অফ ক্রোমোজোমস in 4 pairs,
4টা পেয়ার ক্রোমোজোম আছে, তার মানে অ্যাকচুয়ালি 8টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, এক সেট মা থেকে আসছে, এক সেট বাবা থেকে আসছে, এটা বোঝাচ্ছে। মেটাফেজে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই যে সেন্ট্রোমিয়ার বরাবর এই ক্রোমোজোমে দেখতেছো স্প্লিট হয়ে যায়, ক্রোমাটিড স্প্লিট হয়ে যায়। তো ক্রোমাটিড যে স্প্লিট হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার কিন্তু স্প্লিট হচ্ছে না, দেখো সেন্ট্রোমিয়ার স্প্লিট হচ্ছে না, লংগিটিউডিনালি বাকি পুরোটা স্প্লিট হয়ে গেছে। এই একটা জিনিস স্প্লিট হয়ে এই যে স্প্লিট হয়ে গেছে, মানে কি ক্রোমাটিড ডাবল হয়ে গেছে, ক্রোমাটিড ডাবল হয়ে গেছে। তাহলে ক্রোমাটিড হচ্ছে ডাবল হয়ে গেছে। তাহলে সেন্ট্রোমিয়ার কাউন্টের মধ্যে যদি কোনো চেঞ্জ না আসে, এই যে আমি 8টা ক্রোমোজোম আঁকলাম, এই যে আটটা ক্রোমোজোম আমি আঁকলাম, 8টা সেন্ট্রোমিয়ার আঁকলাম, এই যেগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের কোনো চেঞ্জ হয় মেটাফেজে? সেন্ট্রোমিয়ারের কোনো চেঞ্জ হয় না। তাহলে আটটা ক্রোমোজোমের 8টা সেন্ট্রোমিয়ার থেকে আমাদের সেন্ট্রোমিয়ার কাউন্ট হবে 8। ক্রোমোজোমের মধ্যে কোনো চেঞ্জ আসে? ক্রোমোজোমের মধ্যে কিন্তু চেঞ্জ আসে না, চেঞ্জ আসে ক্রোমাটিডের মধ্যে। তাহলে ক্রোমোজোম কাউন্টও থাকবে সেম 8। আমাদেরকে বলছে কি হাউ মেনি ক্রোমাটিডস উইল বি ভিজিবল, মানে এটাই আমাদের আনসার। তো ভালো করে খেয়াল করে দেখো, এই যে ক্রোমাটিড কিন্তু আমাদের ডাবল হয়ে গেছে, আগে ছিল 2টা মনে করো, এখন হয়ে গেছে 4টা। তাহলে এখানের মধ্যে আমাদের কয়টা করে ক্রোমাটিড? এখানে 8টা ক্রোমাটিড আছে, এখানে 8টা ক্রোমাটিড আছে। ঠিক আছে, তাহলে কয়টা হবে? 16 ক্রোমাটিডস, ডাবল হয়ে গেছে, ক্রোমাটিড ডাবল হয়ে গেছে। তাহলে এখানে আমাদের হবে 16 ক্রোমাটিডস। আচ্ছা, এখন আসি সেম কোয়েশ্চেনটা যদি মেটাফেজ না হয়ে অ্যানাফেজের মধ্যে হতো, তাহলে আমাদের এখন এই যে সেন্ট্রোমিয়ার দেখতেছো, এই সেন্ট্রোমিয়ারটা স্প্লিট হয়ে যায়, মানে সেন্ট্রোমিয়ার আগে ছিল একটা, হয়ে গেছে 2টা। তাহলে এই 8টা ক্রোমোজোমের জন্য যদি এই যে if 2n = 8, 8টা ক্রোমোজোমের জন্য আমাদেরকে যদি বলতো যে হাউ মেনি ক্রোমাটিডস উইল বি ভিজিবল ইন দ্য অ্যানাফেজ স্টেজ অফ মাইটোসিস, তখন আমাদেরকে বলতে হবে ক্রোমাটিড কাউন্ট কত? 0। ঠিক আছে, ক্রোমাটিড কাউন্ট কত? 0। কেন 0? কারণ এই যে সেন্ট্রোমিয়ার যখন স্প্লিট হয়ে গেছে, তখন এই যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোজোম হিসেবে অ্যাক্ট করতেছে, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোজোম হিসেবে অ্যাক্ট করতেছে। এই জন্য আমাদের ক্রোমাটিড কাউন্ট হয়ে যাবে 0। আর ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কাউন্ট, এখন সেন্ট্রোমিয়ার কাউন্ট মনে করো এখানে সেন্ট্রোমিয়ার কয়টা ছিল? 8টা সেন্ট্রোমিয়ার ছিল, 8টা সেন্ট্রোমিয়ার, এখন সেন্ট্রোমিয়ার কি ডাবল হয়ে গেছে, এই জন্য সেন্ট্রোমিয়ার হয়ে যাবে 16, সেন্ট্রোমিয়ার হয়ে যাবে 16। আর ক্রোমোজোম কাউন্ট কি হবে? ক্রোমোজোম কাউন্ট তো অ্যাজ ইট ইজই থাকবে, কারণ ক্রোমোজোমের মধ্যে তো কোনো চেঞ্জ আসে নাই, তাহলে এটাও থাকবে 16। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, এটাও পরীক্ষায় আসতে পারে যে কখন কোন জিনিসটা ভিজিবল, কোন স্টেজে কোন জিনিসটা ভিজিবল। তাহলে ডটার ক্রোমাটিড ভিজিবল ইন প্রোফেজ, ডিভিশন অফ সেন্ট্রোমিয়ার, এটা কিন্তু মেটাফেজের একদম শেষের দিকে হয়, মানে লেট মেটাফেজে ডিভিশন অফ সেন্ট্রোমিয়ারটা হয়, এই জন্য আমরা এখানে দেখতে পাই না ডিভিশন অফ সেন্ট্রোমিয়ারটা। ডটার ক্রোমোজোম ভিজিবল ইন অ্যানাফেজ, আর ডটার নিউক্লিয়াস ভিজিবল ইন টেলোফেজ। এগুলো নিয়ে কনফিউশন হতে পারে, একবারে একটু দেখে নিবে। তাহলে আমাদের এখানে হাউ মেনি ক্রোমাটিডস উইল বি ভিজিবল ইন দ্য মেটাফেজ স্টেজ অফ মাইটোসিস, এটার আনসার হচ্ছে 16। ঠিক আছে, এই যে দেখো ক্রোমাটিড কাউন্ট 16, ডাবল হয়ে গেছে আমাদের, এই যে আমাদের ক্রোমাটিড কাউন্ট ডাবল হয়ে গেছে, আগে ছিল 8টা, এই যে 8টা ক্রোমাটিড পরে হয়ে গেছে ডাবল হয়ে গেছে, এই জন্য হচ্ছে 16 ক্রোমাটিড কাউন্ট হচ্ছে 16। The period between the first and second division of the nucleus in meiosis cell division refers to karyokinesis, cytokinesis, metakinesis, interkinesis. Okay, চলো আমরা দেখে আসি একটু। এই যে এটা একটু দেখো, ইন্টারকাইনেসিসটা কিসের মাঝখানে হয়? মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে, মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে হয় ইন্টারকাইনেসিস। এটাই কি জানতে চাইছে না? দ্য পিরিয়ড বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিভিশন অফ নিউক্লিয়াস ইন মিওসিস সেল ডিভিশন। ঠিক আছে, মিওসিস সেল ডিভিশনের মধ্যে পিরিয়ড বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিভিশন অফ নিউক্লিয়াস। আচ্ছা, ডিভিশন অফ নিউক্লিয়াস এটাকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। কারিয়ন মানে নিউক্লিয়াস আর কি। তো ডিভিশন অফ নিউক্লিয়াসকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস, এটা এখানে একটা ক্যারিওকাইনেসিস, এখানে একটা ক্যারিওকাইনেসিস হয়। তো এই ক্যারিওকাইনেসিসের মাঝখানে, দুইটা ক্যারিওকাইনেসিসের মাঝখানে হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে আমাদের আনসার হচ্ছে ইন্টারকাইনেসিস। আচ্ছা, বাকি অপশনগুলো আমরা একটু দেখি। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিসটা কোথায় হয়? মেটাকাইনেসিস হয় হচ্ছে মেটাফেজ অফ মাইটোসিস। মেটাকাইনেসিসটা কোথায় হয়? মেটাফেজ অফ মাইটোসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস তো আমার মাইটোসিসে হয়, মিওসিসে হয়, সাইটোকাইনেসিসে হয়। তাহলে কোন জিনিসটা, পরীক্ষায় এটা আসতে পারে যে কোন জিনিসটা আগে হয়, ক্যারিওকাইনেসিস আগে হয় নাকি সাইটোকাইনেসিস আগে হয়? মনে রাখবা সবসময় ক্যারিওকাইনেসিসটা আগে হয়। ক্যারিওকাইনেসিস হচ্ছে ফার্স্ট, আর এরপরে হয় হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো আসছে সাইটোপ্লাজম থেকে, ডিভিশন অফ সাইটোপ্লাজম। আগে হবে ডিভিশন অফ নিউক্লিয়াস, তারপরে হবে ডিভিশন অফ সাইটোপ্লাজম। আচ্ছা, where does meiosis occur in a rice plant? আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য একটু জানতে হবে যে হ্যাপ্লয়েড অর্গানিজমে জাইগোটে আর ডিপ্লয়েড অর্গানিজমে মিওসিসটা হয় রিপ্রোডাক্টিভ মাদার সেল। ঠিক আছে,
তাহলে হ্যাপ্লয়েড অর্গানিজমের মধ্যে মিওসিস কোথায় হয়? জাইগোটের মধ্যে হয়। এজন্য আমরা এটাকে বলি জাইগোটিক মিওসিস। আর ডিপ্লয়েড অর্গানিজমের মধ্যে মিওসিসটা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল, এটাকে আমরা অনেক সময় বলে থাকি গ্যামেটিক মিওসিস। আচ্ছা, রাইস প্ল্যান্ট হচ্ছে একটা ডিপ্লয়েড অর্গানিজম। রাইস প্ল্যান্ট হচ্ছে কি একটা ডিপ্লয়েড অর্গানিজম। ডিপ্লয়েড অর্গানিজমের মধ্যে মিওসিসটা কোথায় হয় বললাম? মিওসিসটা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেলে। তাহলে আমাদের আনসার হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল। আমাদের আনসার হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল। কারণ কি? রাইস প্ল্যান্ট ডিপ্লয়েড আর ডিপ্লয়েড অর্গানিজম হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ। ডিপ্লয়েড অর্গানিজমে মিওসিস হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেলে। ইন হুইচ স্টেজ অফ মাইটোসিস সেল ডিভিশন ক্রোমোজোমাল ড্যান্স ইজ সিন। তাহলে আমাদের মাইটোসিসের যে ফেজগুলা, এই ফেজগুলো আমাদেরকে এম ফেজের ফেজগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। তাহলে শর্টকাটে আমরা যদি একটু দেখি প্রোফেজের মধ্যে কি কি হয় একটু একটু দেখো। প্রোফেজের মধ্যে প্রোফেজটা হচ্ছে লংগেস্ট স্টেজ। প্রোফেজটা হচ্ছে লংগেস্ট স্টেজ অফ মাইটোসিস সেল ডিভিশন, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? আর ক্রোমোজোম আস্তে আস্তে শর্টার এন্ড থিকার হইতে থাকে, কিন্তু শর্টেস্ট এন্ড থিকেস্ট কোথায় হয়? থিকেস্ট, শর্টেস্ট এন্ড ডিস্টিংক্ট হয় হচ্ছে মেটাফেজের মধ্যে। থিকেস্ট, শর্টেস্ট, ডিস্টিংক্ট হয় মেটাফেজের মধ্যে। এই প্রসেসটাকে আমরা বলি সুপার কয়েলিং। আচ্ছা, আস্তে আস্তে ক্রোমোজোমটা এখানের মধ্যে যে শর্টার এন্ড থিকার হতে থাকে, এই জিনিসটাকে আমরা বলি কন্ডেনসেশন, ঠিক আছে? তো কন্ডেনসেশন কোথায় হতে থাকে? কন্ডেনসেশনটা স্টার্ট হয় হচ্ছে প্রোফেজের মধ্যে। যাই হোক, ওগুলা অত ইম্পর্টেন্ট না। তোমার মেইন কথা হচ্ছে লংগেস্ট স্টেজ লাগবে, তারপর হচ্ছে নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করে। কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে না, কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে প্রোমেটাফেজে এসে। ক্রোমোজোমস ডিভাইড লঙ্গিটিউডালি এন্ড ফর্ম ক্রোমাটিডস। এই যে ক্রোমাটিড ফর্ম করে, এটা লাগবে। প্রোফেজ থেকে আমাদের লাগবে লংগেস্ট স্টেজ, ক্রোমাটিড ফর্ম করে, আর কন্ডেনসেশনটা স্টার্ট হয় প্রোমেটাফেজের মধ্যে মাস্ট লাগবে স্পিন্ডেল অ্যাপারেটাস। স্পিন্ডেল অ্যাপারেটাস এবং যেটা আমাদের আজকের কোশ্চেন ক্রোমোজোমাল ডান্স। তাহলে ক্রোমোজোমাল ডান্সটা কোথায় দেখা যায়? প্রোমেটাফেজের মধ্যে দেখা যায়। ক্রোমোজোমাল ডান্সটা দেখা যায় প্রোমেটাফেজের মধ্যে। স্পিন্ডেল অ্যাপারেটাস, ক্রোমোজোমাল ডান্স আর নিউক্লিয়ার মেমব্রেন দেখছো কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে? এগুলো কিন্তু প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল দুইটার ক্ষেত্রেই হয়। আর অ্যানিমাল সেলে এক্সক্লুসিভলি প্রোমেটাফেজে একটা জিনিস হয়, এটা হচ্ছে অ্যাস্টার রে। এই অ্যাস্টার রেটা অ্যানিমাল সেলের প্রোমেটাফেজে ভিজিবল হয়। আচ্ছা, তাহলে এখন সেই মেটাফেজ হচ্ছে শর্টেস্ট ফেজ। আর এখানের মধ্যে মেটাকাইনেসিস হয়, একটু আগে বলছি মেটাকাইনেসিসটা মেটাফেজ অফ মাইটোসিসের মধ্যে হয়। কি হয়? অ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোমস এট দ্য ইকুয়েটর। সবগুলা এই যে ইকুয়েটর মানে কি, মনে করো এটা একটা স্পিন্ডেল অ্যাপারেটাস, এখানে এই জায়গাটাকে আমরা বলি ইকুয়েটর, আর এইগুলো হচ্ছে পোল, এগুলো হচ্ছে পোল। তার মানে এই জায়গার মধ্যে সবগুলো ক্রোমোজোম নিজেকে অ্যারেঞ্জ করতেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। কোথায় হয়? মেটাফেজ। আচ্ছা, সেন্ট্রোমিয়ার ডিভাইডস বলছিলাম, লাস্টের দিকে কি হয়? সেন্ট্রোমিয়ার ডিভাইড করে কমপ্লিটলি। ক্রোমাটিড ফরমেশন হয় প্রোফেজে, ওই যে শর্টকাটে লিখে দিয়েছিলাম। অ্যানাফেজ ফেজ, এটার অন্য নাম হচ্ছে মুভিং ফেজ, আরেকটা নাম হচ্ছে কাইনেটিক ফেজ। এখানে কি হয়? এখানে হচ্ছে আস্তে আস্তে পোলের দিকে, এখানে ছিল ইকুয়েটরে, মেটাফেজে ছিল ইকুয়েটরে। মেটাফেজে আমি যদি দেখাই, মেটাফেজে ক্রোমোজোমগুলো ছিল, এটা হচ্ছে অ্যানাফেজ, এটা হচ্ছে মেটাফেজে ক্রোমোজোমগুলো ছিল এখানে, আর অ্যানাফেজে ক্রোমোজোমগুলো চলে আসবে এই জায়গাটাতে, মানে পোলের মধ্যে। এবং অ্যালফাবেটিক্যাল শেপ নেবে ক্রোমোজোমগুলা, অ্যালফাবেটিক্যাল শেপ নেবে। কি নিবে? ভি, এল, জে, আই। ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে লেটারের মতো হলে এটাকে আমরা বলতেছি অ্যাক্রোসেন্ট্রিক, আর আই লেটারের মতো হলে এটাকে আমরা বলতেছি টেলোসেন্ট্রিক। ওকে, আর টেলোফেজে হচ্ছে প্রোফেজে পুরো উল্টাটা হয়, ঠিক আছে? তাহলে এখানে ডিহাইড্রেশন হয়, এখানে হবে রিহাইড্রেশন, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করে, এখানের মধ্যে রিঅ্যাপিয়ার করা স্টার্ট করে। এক্সট্রা কি আছে? ইনিশিয়েশন অফ সেল প্লেট, ইনিশিয়েশন অফ মিডল ল্যামেলা। আর স্পিন্ডেল অ্যাপারেটাস তো আমাদের আর দরকার নেই, এই জন্য স্পিন্ডেল অ্যাপারেটাস আমাদের যেহেতু দরকার নেই, এটা টেলোফেজে ডিসঅ্যাপিয়ার করে। সেল প্লেট আর মিডল ল্যামেলাটা হচ্ছে টেলোফেজ থেকে এক্সট্রা জানতে হবে। ইনিশিয়েশন অফ সেল প্লেট এন্ড মিডল ল্যামেলা। তাহলে বলো তো, সেল প্লেট ফরমেশন করে কোন সাইটোপ্লাজমিক অর্গানেলি? এটা হচ্ছে গলজি বডি। সেল প্লেট ফরমেশন করে গলজি বডি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, গলজি বডি আরেকটা কি, কোন সাইটোপ্লাজমিক অর্গানেলকে ফর্ম করে? সেটা হচ্ছে লাইসোজোম। তাহলে আমাদের এখানে আনসার ইন হুইচ স্টেজ অফ মাইটোসিস ক্রোমোজোমাল ডান্স দেখা যায় হচ্ছে প্রোমেটাফেজে। আমাদের আনসার হচ্ছে প্রোমেটাফেজ। জেনেটিক্যালি কন্ট্রোলড সেল ডেথ। আমাদের সেল ডেথ দুই রকমের হয়, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যদি জেনেটিক্যালি কন্ট্রোলড ওয়ার্ডটা দেখো, তাহলে অবভিয়াসলি আমাদের আনসার হবে অ্যাপোপ্টোসিস। আর যদি আমাদেরকে বলে যে ডেথ ডিউ টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর টক্সিক সাবস্টেন্স, তখন আমরা এটাকে বলবো নেক্রোসিস। ডেথ ডিউ টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর টক্সিক সাবস্টেন্সকে আমরা বলবো নেক্রোসিস। আরো কিছু সিমিলার ওয়ার্ডসগুলো একটু জেনে নিই আমরা, চলো। যেমন হচ্ছে অনকোজেনেসিস। জেনেসিস যেখানেই দেখবা, এটার মিনিং হচ্ছে ফরমেশন, আর লাইসিস মানে হচ্ছে ডিস্ট্রাকশন। জেনেসিস মানে ফরমেশন, লাইসিস মানে ডিস্ট্রাকশন। তাহলে অনকো মানে হচ্ছে টিউমার বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? এই যে দেখো, ফরমেশন অফ টিউমার, অনকো। এবং আমাদের এটা বলে রাখি যে আমাদের মেডিকেল সায়েন্সে ক্যান্সার নিয়ে যে সাবজেক্টটা স্টাডি করা হয়, এটাকে বলা হয় অনকোলজি। ক্যান্সার, টিউমার এগুলো নিয়ে যে সাবজেক্টে স্টাডি করা হয়, এটাকে বলে অনকোলজি। তো এই অনকোলজি দেখো, এখানে অনকোলজির আন্ডারে এগুলো হচ্ছে কিছু টপিক। এই যে অনকোজেনেসিস, ফরমেশন অফ টিউমার, অনকোজিন। জিন কি? দ্য জিন দ্যাট ডিস্ট্রয়স সেল সাইকেল।
এই সেল সাইকেলটা ডিস্ট্রয় হয়ে গেলে তো সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে অ্যানোমালি হবে এবং তখনই টিউমার ফরমেশন হবে। ঠিক আছে, অনকোজিন দ্য জিন দ্যাট ডিস্ট্রয়স সেল সাইকেল। মিউটাজেন, মিউটাজেন কারা? যারা হচ্ছে ক্যান্সার ফরমেশনকে স্টিমুলেট করে, ক্যান্সার ফরমেশনকে স্টিমুলেট করে। মেটাস্টেসিস, মনে করো আমার এই জায়গায় একটা টিউমার হয়েছে, আমার এই জায়গায় একটা টিউমার হয়েছে, এই টিউমার যদি আমার এখানে 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 সব জায়গায় স্প্রেড হয়ে যায়, এই স্প্রেড হওয়াটাকে আমরা বলতেছি মেটাস্টেসিস। মেটাস্টেসিস, ঠিক আছে। সাপোজ আমার ব্রেনের মধ্যে একটা টিউমার হয়েছে, এই টিউমারটা এটা হচ্ছে প্রাইমারি টিউমার, পরে এটা স্প্রেড হয়ে গেল আমার হচ্ছে সাপোজ হচ্ছে চেস্টের মধ্যে, লাংসের মধ্যে, কিডনিতে আমার স্প্রেড হয়ে গেল, এটাকে আমরা বলতেছি মেটাস্টেসিস। আচ্ছা, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস তো বললামই, তাহলে আমাদের আনসার হচ্ছে এটার জন্য জেনেটিক্যালি কন্ট্রোল সেল ডেথ, অ্যাপোপ্টোসিস। In the G1 subphase of the cell cycle, various proteins and RNA are synthesized. DNA replication occurs. 30 to 40% of time is spent. তাহলে আমাদের ইন্টারফেস যেটা মানে প্রিপারেশন ফেজ, এটার সম্পর্কে একটু জানতে হবে। চলো আমরা দেখে আসি। G1 ফেজ যেটাকে আমরা বলি গ্যাপ 1 ফেজ, S ফেজ বা এটাকে সিনথেসিস ফেজ, G2 যেটার ফুল ফর্ম হচ্ছে গ্যাপ 2। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমার সেল সাইকেল। তার মধ্যে এতক্ষণ ধরে আমরা যে প্রোফেজ, মেটাপ্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়ছি, এটা পুরোটা হয় হচ্ছে এখানে, এটাকে আমরা বলি এম ফেজ বা মাইটোসিস ফেজ। এটা হচ্ছে মাত্র 5 to 10%, মাত্র 5 to 10%। বাকি পুরোটা টাইমকে আমরা বলি হচ্ছে ইন্টারফেজ অর প্রিপারেশন স্টেজ। ইন্টারফেজ অর প্রিপারেশন স্টেজ কিসের জন্য? এই এম ফেজের জন্য প্রিপারেশন নেবে। তুমি পরীক্ষার আগে প্রিপারেশন নিচ্ছ 1.5 থেকে 2 বছর, ঠিক আছে, আর পরীক্ষা দিবা মাত্র 3 ঘন্টা, ঠিক আছে। এই পরীক্ষার টাইমটা হচ্ছে তোমার 5 to 10%, খুবই অল্প সময়। আর ইন্টারফেজ যেটা তোমার প্রিপারেশন স্টেজ 90 to 95% টাইমটা ক্যারি করে, ঠিক আছে। আচ্ছা, তো G1 ফেজ এখানে একটু দেখে রাখো, এগুলো একটু মুখস্থ করতে হবে। G1 ফেজ 30 to 40%, S ফেজ 30 to 50%, G2 ফেজ টাইম নেয় হচ্ছে 10 to 20%। সবচেয়ে বেশি নিচ্ছে ইন্টারফেজের মধ্যে এই S ফেজটাই। S ফেজটা খুবই ইম্পর্টেন্ট ফেজ। কেন S ফেজটা খুবই ইম্পর্টেন্ট? কারণ S ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়। S ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়। S ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়। আচ্ছা, তো G1 থেকে কি মনে রাখতে হবে? ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা দরকার, যেসব কম্পোনেন্টস গুলো দরকার, এটা তার আগের স্টেজে প্রিপেয়ার হবে। মানে S ফেজের আগের স্টেজ কি? G1 ফেজ। এই যে কম্পোনেন্টস অফ ডিএনএ রেপ্লিকেশন আর হচ্ছে আরএনএ, এইগুলো ফরমেশন হয় কোথায়? G1 ফেজে। S ফেজ যেটা সিনথেসিস ফেজ, এখানে রেপ্লিকেশন অফ ডিএনএটা মনে রাখবা। G2 ফেজের মেইন ফাংশনটা কি? মেইন ফাংশন হচ্ছে সিনথেসাইজ মাইক্রোটিউবিউলস। সিনথেসাইজ মাইক্রোটিউবিউলস, সিনথেসাইজ মাইক্রোটিউবিউলস। আরেকটা জিনিস লাগবে, এই G2 এর পরেই তো M ফেজ। তাহলে এই এম ফেজে, G2 থেকে এম ফেজে যাওয়ার জন্য একটা প্রোটিন লাগে। এই প্রোটিনটার নাম কি? দেখো, ম্যাচিউরেশন প্রোটিন ফ্যাক্টর বা MPF, ম্যাচিউরেশন প্রোটিন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা এখন একটু দেখি যে G1 সাবফেজে ভেরিয়াস প্রোটিনস এন্ড আরএনএ আর সিনথেসাইজ। এই যে ভেরিয়াস প্রোটিনস, আরএনএ সিনথেসাইজ, এটা কারেক্ট। ডিএনএ রেপ্লিকেশন নো, ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে S ফেজে। ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে S ফেজে, তাহলে এটা হবে না। 30 to 40% টাইম ইজ স্পেন্ড। দেখো, এই যে 30 to 40% টাইম স্পেন্ড হয়, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 and 3। কোথায়? এই যে 1 and 3, এটাই হচ্ছে আমাদের আনসার। The shape shown by the metacentric chromosomes in the anaphase stage of mitosis. একটু আগে আমরা অ্যানাফেজ স্টেজে ডিসকাস করে আসছি, এখন একটু জুম করে দেখি চলো। এই যে দেখো, এটা হচ্ছে V, এটা হচ্ছে L, এটা হচ্ছে J, এটা হচ্ছে I। এখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। এই কোশ্চেনটা মনে করো এবার চলে আসছে, ঠিক আছে। এবার এইচএসসি তে এই কোশ্চেনটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। V L J I। V যদি হয় এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, L শেপের হলে সাবমেটাসেন্ট্রিক, J শেপের হলে অ্যাক্রোসেন্ট্রিক, আর I শেপের হলে বলি টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক বলছে, মেটাসেন্ট্রিক কি? V। আমাদের আনসার হচ্ছে ভি। ভি এর জন্য হচ্ছে মেটাসেন্ট্রিক, ঠিক আছে। আচ্ছা,